চ্যাপ্টার ২৭২ একে অপরকে পর্যবেক্ষণ। গোয়েন্দা তার মানে একজন সহকর্মী, তবে পুলিশকে এত গুরুগম্ভীর একটা কেসে সাহায্য করার সুযোগ পাচ্ছে, তার মানে সে আসলেই একজন নামকরা গোয়েন্দা। অন্তত সিভিলাস ইয়ার্ডে তার ভালোই নামডাক আছে। আচ্ছা, শয়তানের উপাসনার সাথে জড়িত এই সিরিয়াল কিলারকে তো নাইটহক্স, ম্যান্ডেটেড পানিশার্স অথবা মেশিনারি হাইভমাইন্ডের হাতে তুলে দেওয়ার কথা, তাই না? পুলিশ ডিপার্টমেন্টের কাজ তো শুধু কয়েকজন সহকারী পাঠানো, তাহলে তারা কেন একজন প্রাইভেট গোয়েন্দার সাহায্য নিতে যাবে? হ্যাঁ, পরপর ১১টা খুন নিশ্চয়ই চারদিকে বেশ আলোড়ন ফেলে দিয়েছে। সিভিলাস ইয়ার্ড এখন অনেক চাপে আছে, আর তারা নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থেকে শুধু শুধু কষ্ট পেতে রাজি নয়। ক্লাইনের মাথায় খুব দ্রুত এরকম অনেকগুলো চিন্তা খেলে গেল, কিন্তু বাইরে সে হালকা একটা হাসি ফুটিয়ে তুলল। সে বলল, ঠিক আছে। ক্লাইন মোরেত্তি তখন আইসেনগার্ড স্ট্যান্টনের ভাড়া করা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল। গাড়ির ভেতর এসে বাদামি চুলের একজন তরুণকে দেখতে পেল। আইসেনগার্ডের চেহারাটা একটু রোগাটে আর চোখা ধরনের। সে পরিচয় করিয়ে দিয়ে বলল, এ হলো আমার সহকারী, দয়া করে বসুন। আইসেনগার্ড গাড়ির দরজাও বন্ধ করল না, এমনকি চালককেও গাড়ি সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে বলল না। সে আসলে বোঝাতে চাইল যে তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ক্লাইন ইচ্ছে করেই একটু অস্বস্তির ভান করে বসল। তারপর চিন্তিত গলায় জিজ্ঞেস করল, আপনি কি বিষয়ে কথা বলতে চান, মিস্টার স্ট্যান্টন? আইসেনগার্ড একটা কালচে রঙের পাইপ বের করল। তারপর বলল, ম্যাম লোপেজকে অনুসরণ করে আপনি কি জানতে পেরেছেন? আমি শুধু সেটাই শুনতে চাই। আপনি কি নতুন কিছু শুনেছেন বা আবিষ্কার করেছেন? ক্লাইন এমন একটা ভান করল যেন সে খুব দ্বিধায় পড়ে গেছে। সে বলল, দেখুন, আমিও তো একজন গোয়েন্দা। আপনার তো জানাই আছে যে আমাদের এই পেশায় গোপনীয়তা বজায় রাখার একটা চুক্তি থাকে। আইসেনগার্ড তার বুড়ো আঙুল দিয়ে পাইপটা ঘষতে লাগল। তারপর বলল, আমি সিভিলাস ইয়ার্ডের হয়ে আপনাকে এই প্রশ্ন করছি। এর সাথে গোপনীয়তা চুক্তির কোনো সম্পর্ক নেই। ১ পাউন্ড ২ পাউন্ড দিলে কেমন হয়? মেরসল্টের সাথে আগে সেই ঘটনা থেকে ক্লাইন বেশ ভালোই শিক্ষা পেয়েছিল। তাছাড়া এই ব্যাপারটা গোপন রাখারও তেমন কোনো দরকার ছিল না। তাই ক্লাইন কোনোরকম দ্বিধা না করেই জবাব দিল, অবশ্যই। আইসেনগার্ড হাসল। সে তার পকেট থেকে ১ পাউন্ডের ২টো নোট বের করল। তারপর বলল, খুব ভালো। ক্লাইন এমনভাবে একটু সময় নিল যেন সে পুরনো কিছু মনে করার চেষ্টা করছে। তারপর খুব খোলামেলাভাবেই বলল, আমরা শুধু একটা কথাই শুনতে পেরেছি। ম্যাম লোপেজ তার অধীনস্থদের নির্দেশ দিচ্ছিল ক্যাপিমকে একটা খবর পৌঁছে দিতে। খবরটা হল ক্যাপিম যেন আগামী কয়েকদিন এদিকে কাউকে না পাঠায়। আইসেনগার্ড মাথা নেড়ে বলল, ক্যাপিম? তার চেহারা দেখে মনে হল সে যেন কোনো বড় রহস্যের জট খুলে ফেলেছে। বুঝতে পেরেছি। ক্লাইন নিজের অবাক হওয়াটা একদমই লুকাল না। সে জিজ্ঞেস করল, আপনি ক্যাপিমকে চেনেন? আইসেনগার্ড নোটগুলো ক্লাইনের হাতে তুলে দিল। তারপর হালকা হেসে বলল, সে চেরুট বড়োর সবচেয়ে বিতর্কিত ধনী ব্যক্তিদের মধ্যে একজন। ব্যাকলুন্ডের নির্জন রাস্তাগুলো থেকে প্রায় নিরীহ মেয়েরা হারিয়ে যায়। অনেক দিন পর হয়তো তাদের কোনো বৈধ বা অবৈধ পতিতালয়ে খুঁজে পাওয়া যায়। অনেকেই মনে করে এই সব অপরাধের মূল হোতা হল ক্যাপিম। তার হাত রক্ত আর নোংরামিতে মাখানো, কিন্তু প্রমাণের অভাবে সে আজও স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তাছাড়া সে অনেক গুরুত্বপূর্ণ মানুষদের চেনে। ক্লাইন মনে মনে ভাবল, যদি সত্যিই তাই হয় তবে এই লোকটার হাজারবার মরণ হওয়া উচিত। সে শুধু মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, এটাই তো লয়েন, এটাই ব্যাকলুন্ড, মিস্টার স্ট্যান্টন। আমি এখন বিদায় নিচ্ছি। ভদ্রতা দেখিয়ে আইসেনগার্ড একটু উঠে দাঁড়িয়ে তাকে বিদায় জানাল। সে বলল, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। যাই হোক, আপনার মারামারির হাত কিন্তু চমৎকার। হয়তো ভবিষ্যতে আমাদের একসাথে কাজ করার সুযোগ হবে। আপনাকে কি নামে ডাকব? ক্লাইন খুব সংক্ষেপে জবাব দিল, শার্লক মরিয়ার্টি। তারপর সে ঘোড়ার গাড়ি থেকে নেমে পড়ল। ক্লাইন নতুন আসা একটা ট্র্যাক করা ঘোড়ার গাড়িতে ওঠার পরই আইসেনগার্ড স্ট্যান্টন তার সহকারীকে দরজা বন্ধ করতে বলল। তারপর সে চালককে গাড়িটা হিলস্টন বড়োর দিকে নিয়ে যেতে নির্দেশ দিল। মাথা ঘুরিয়ে সে জানালার বাইরের দিকে তাকাল। এই ধূসর চুলের বয়স্ক ভদ্রলোক ততক্ষণে তার কালচে পাইপটা সরিয়ে রেখেছিল। পকেট থেকে সে একটা পিতলের অলংকার বের করল। তারপর আস্তে আস্তে হাত দিয়ে সেটা ঘষতে লাগল। পিতলের সেই অলংকারটা দেখতে ছিল পকেটে রাখার মতো ছোট একটা খোলা বইয়ের মতো, আর সেই বইয়ের ঠিক মাঝখানে খাড়াভাবে একটা চোখ আঁকা ছিল। সে বলল, একটু আগে দেখা মিস্টার মরিয়ার্টির চেহারা আর বেশভূষাটা একটু বেমানান ছিল। সে বেশ রুচিশীল সোনার ফ্রেমের চশমা পরেছিল, কিন্তু মুখের চারপাশে সে ইচ্ছে করেই দাড়ি বড় করে রেখেছে। এতে তাকে বেশ অমার্জিত আর বুনো দেখাচ্ছিল। এটা আসলে স্বাভাবিক নিয়মের সাথে ঠিক মেলে না। আজকালকার দিনে যারা সোনার ফ্রেমের চশমা পরে তারা নিজেদের ইমেজের ব্যাপারে খুব সচেতন থাকে। তারা দেখাতে চায় যে তাদের জ্ঞান আর গাম্ভীর্য দুটোই আছে। হয়তো সে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। অবশ্য এমনও হতে পারে যে সে এমন একজন ভদ্রলোক যার রুচিটা একটু অন্যরকম। আইসেনগার্ডকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজের সাথেই কথা বলছে।
কিন্তু আসলে সে তার সহকারীকেই এই বিষয়গুলো শেখাচ্ছিল। ঠিক সেই সময় ক্লাইন অন্য গাড়ির দেয়াল ঘেঁষে বসে মনে মনে বিড়বিড় করছিল, ওই গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টনকে নিয়ে কিছু একটা গোলমাল আছে। আমি যখন থেকে আমার স্পিরিট ভিশন চালু করেছি তখন থেকেই আমি তার চারপাশে একটা নীল রং দেখতে পাচ্ছিলাম। এই নীল রংটা যুক্তিবাদী চিন্তা আর উদাসীনতার প্রতীক। তাছাড়া তার মধ্যে আধ্যাত্মিক প্রভাবের একটা গাঢ় বেগুনি রঙও বজায় ছিল। অন্যান্য আবেগের খুব একটা রং সেখানে দেখা যাচ্ছিল না। সাধারণ মানুষদের জন্য যতক্ষণ না তারা কোনো কঠিন সমস্যা নিয়ে পুরোপুরি মগ্ন থাকে ততক্ষণ লম্বা সময়ের জন্য এমন একই রকম অবস্থা ধরে রাখা খুব কঠিন। অন্যান্য আবেগগুলো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে চলে আসে। পার্থক্যটা শুধু এতটুকুই যে কে কতক্ষণ এই অবিচল অবস্থায় নিজেকে ধরে রাখতে পারে। এর মানে হয় গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টন পর্যবেক্ষণ আর যুক্তির ক্ষেত্রে অসামান্য প্রতিভা নিয়ে জন্মানো একজন জিনিয়াস, নয়তো সে নিজেই একজন বিয়ান্ডার। ওই ট্র্যাক করা পাবলিক গাড়িটার দুটো তলা ছিল। 40 জনেরও বেশি যাত্রী নিয়ে সেটা ব্যাকলুন্ড ব্রিজ এলাকার দিকে এগিয়ে যাচ্ছিল। ক্লাইন আস্তে আস্তে তার চিন্তাভাবনাগুলোকে গুছিয়ে নিল। সে জানালার বাইরে চোখ রাখল। রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকা 2 বা 3 তলা দালানগুলোর দিকে তাকিয়ে সে মুগ্ধ হচ্ছিল। মাঝে মাঝেই তার চোখে পড়ছিল 5-6 তলা উঁচু কিছু বাদামি রঙের বাড়ি। এগুলো ব্যাকলুন্ডের একদম নতুন ফ্যাশন আর রাজ্যের সবচেয়ে উন্নত নির্মাণ প্রযুক্তির প্রমাণ। মাঝপথে একবার গাড়ি বদল করে ক্লাইন আয়রন গেট স্ট্রিটে এসে পৌঁছাল। সে ব্রেভহার্টস বারের ঠিক উল্টো দিকের রাস্তায় গাড়ি থেকে নামল। বারে তখনও খুব একটা ভিড় জমার সময় হয়নি। ভেতরে ঢুকেই সে দেখতে পেল কাসপার্স কালিনিন বারে বসে মদ খাচ্ছে। মদ খেয়ে লাল হয়ে যাওয়া নাকের ওই বুড়ো মানুষটা 1 গ্লাস ল্যাংস্কি প্রুফের অর্ডার দিয়েছিল। ম্যাল্টের চমৎকার সুবাস আর গলার ভেতরের জ্বলুনিটা সে বেশ আয়েশ করে উপভোগ করছিল। তৃপ্তিতে তার চোখ দুটো ছোট হয়ে এসেছিল। ক্লাইন একটু কাছে এগিয়ে গেল। সে কাউন্টারে হালকা টোকা দিয়ে হাসিমুখে জিজ্ঞেস করল, ম্যারিক কি এখানে আছে? ঠিক সেই সময় তার একটা হাত পকেটের ভেতর ঢোকানো ছিল। সেই পকেটের ভেতর আজিকের তামার বাঁশি শক্ত করে ধরে রেখেছিল। নিজের আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে সে বাঁশিটার ক্ষতিকর প্রভাবগুলো আটকে রাখার চেষ্টা করছিল। তার কথা শেষ হওয়ার আগেই সে অনুভব করল কয়েক জোড়া চোখ তার দিকে ঘুরে গেছে। এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার প্রশ্নটা শেষ হতে না হতেই সেই দৃষ্টিগুলো তার ওপর থেকে সরে গেল, আর সেগুলো গিয়ে স্থির হল কাসপার্স কালিনিনের ওপর। মুখে বড় একটা কাটা দাগ থাকা ওই বুড়ো মানুষটা চোখ খুলল। সামনে ক্লাইনকে দেখতে পেয়ে সে বেশ বিরক্ত গলায় বলল, সে আসেনি। সে গতকালকেও আসেনি। সে আসেনি। কথাটা শুনে ক্লাইন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আর আজিকের তামার বাঁশিটা আটকে রাখার জন্য নিজের আধ্যাত্মিক শক্তি ব্যবহার করল না। ক্লাইন মনে মনে ভাবল, আমি যখন ম্যারিকের নাম নিলাম তখন কেউ একজন আমার দিকে তাকিয়েছিল। যখন তারা শুনল যে আমি তার খোঁজ নিচ্ছি তখন আবার তাদের চোখ সরে গেল। তার মানে কেউ একজন ম্যারিককেও খুঁজছে। ক্লাইন এই অস্বাভাবিক ব্যাপারটা নিয়ে বিচার বিশ্লেষণ করছিল। পিছন ফিরে তাকিয়ে ওই মানুষদের দেখার একটা প্রবল ইচ্ছা তার মধ্যে জেগেছিল, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে নিল। তার আগের একটা সন্দেহের সাথে এই নতুন ঘটনাটা মিলিয়ে সে কিছু একটা বুঝতে পারল। তার মনে হল পুরনো সেই প্রশ্নের একটা মোটামুটি উত্তর সে এখন পেয়ে গেছে। গত সপ্তাহে আমি একটা ব্যাপার নিয়ে খুব দ্বিধায় ছিলাম। কেন সিকোয়েন্স 5-এর মতো শক্তিশালী মেস বডিগার্ড মাত্র 1000 পাউন্ডের বিনিময়ে 3 দিনের পাহারাদারির কাজ নেবে? এর মানে এই নয় যে টাকার অঙ্কটা খুব কম ছিল, বরং ওই পর্যায়ের একজন মানুষ এমনিতেই বেশ শক্তিশালী আর ক্ষমতাবান হিসেবে পরিচিত। চার্চ অব দ্য গডেসের মতো জায়গায় সে চাইলেই একজন নাইটহক্স ডিকন অথবা ডায়োসিস বিশপ হওয়ার যোগ্যতা রাখে। যদি সে কোনো পবিত্র আর্টিফ্যাক্টের সমর্থন আদায় করতে পারে তবে সে একজন আর্চ বিশপ বা উঁচুবদের ডিকন হওয়ার জন্য লড়াই করতে পারবে। বিভিন্ন গোপন সংগঠন আর গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষেত্রে সিকোয়েন্স 5 মানে হল সেই মানুষটা কোনো একটা বড়র প্রধান দায়িত্বে থাকবে, অথবা সে অন্তত সেই সংগঠনের 2 বা 3 নম্বর ক্ষমতাধর ব্যক্তি হবে। এমনকি সে যদি এমন কোনো বিয়ান্ডারও হয় যার কোনো সংগঠন নেই, তাহলেও এমন শক্তির অধিকারী কোনো মানুষ চাইলেই নিজের একটা ছোটখাটো সংগঠন তৈরি করে ফেলতে পারে। যেদিক থেকেই চিন্তা করা হোক না কেন, মিস বডিগার্ড চাইলেই তার অধীনস্থদের কাছ থেকে আরামসে সম্মান আর সুবিধা ভোগ করতে পারত। তাই তার নিজের হাতে সরাসরি এই কাজগুলো নেওয়ার কোনো দরকারই ছিল না। সেই সময় আমি ভেবেছিলাম যে আমি হয়তো সিকোয়েন্স 6-এর একজন সাধারণ নিরাপত্তাকর্মী ভাড়া করেছি, যে হয়তো বেকারল্যান্ডের পাঠানো দক্ষ খুনির বিরুদ্ধে একটু বেশি সময় টিকে থাকতে পারবে, আর এর ফলে আমি পালানোর একটা সুযোগ পাব। কিন্তু কে জানত যে মিস বডিগার্ড এত ভয়ঙ্কর রকমের শক্তিশালী হবে? আজকের এই ঘটনাগুলো বিচার করে মনে হচ্ছে মিস বডিগার্ড আর ম্যারিক সম্ভবত আমার মতোই কোনো বিপদে আছে। তাদের পরিচয়টাও হয়তো খুব স্পর্শকাতর, আর তাই তাদেরকেও লুকিয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, হয়তো তাদের অবস্থা আমার চেয়েও খারাপ, আর তাদেরকে হয়তো সবসময় এই আতঙ্কে থাকতে হয় যে কেউ তাদের তাড়া করছে।
ইস, মিস বডিগার্ডের মতো কাউকে তাড়া করতে হলে সেই সংগঠনের যদি উঁচু পর্যায়ের কোনো বিয়েন্ডার নাও থাকে, তবুও তাদের কাছে নিশ্চয়ই পবিত্র কিছু আর্টিফ্যাক্ট অথবা অনেকগুলো সিকোয়েন্স 5-এর সদস্য আছে। অবশ্য এগুলো সবই আমার নেহাতি একটা ধারণা। হয়তো এমনও হতে পারে যে ম্যারিকের একজন বিয়েন্ডার হওয়ার খবর ফাঁস হয়ে গেছে, আর তাই সে এখন মেশিনারি হাইভ মাইন্ড দলের নজরে পড়ে গেছে। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর ক্লাইন একটু আক্ষেপের সুরেই বলল, তাই নাকি? আমি তো ভেবেছিলাম তার সাথে একটু তাস খেলব। ক্লাইনের মুখে এমন একটা কথা শুনে কাসপার্স বেশ চমকে উঠল, কারণ এটা ক্লাইনের স্বাভাবিক কথাবার্তার সাথে ঠিক মেলে না। সেও আশেপাশের দিকে তাকাল না, বরং একটু চাপা হাসি হেসে বলল, আজ রাতে আমি তাস খেলার আয়োজন করছি। টেক্সাস খেলা হবে, তুমি কি যোগ দিতে চাও? ক্লাইন বলল, না, আমি শুধু রাতের খাবারের আগে পর্যন্ত খেলতে চেয়েছিলাম। যাই হোক, মনে হচ্ছে আমাকে এখন বাড়ি ফিরতেই হবে। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল। সে কোনো পানীয়ের অর্ডার না দিয়েই ব্রেভহার্টস বার থেকে বেরিয়ে গেল। সে ভেবেছিল সে কাসপার্সকে অন্যান্য বিয়ান্ডারদের জমায়েতের ব্যাপারে জিজ্ঞেস করবে, কিন্তু এই অদ্ভুত পরিস্থিতিতে সে খুব সাবধানে সেই চিন্তাটা বাদ দিল। অবশ্য সে চাইলে কোনো তাস খেলার রুমে বা একটু নিরিবিলি জায়গায় গিয়ে কাসপার্সের সাথে কথা বলতে পারত, কিন্তু শুধু নিরাপত্তার কথা ভেবে সে পরের বার পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। ক্লাইনের বাড়ি ফেরার কোনো তাড়া ছিল না। বাড়ি না ফিরে সে সোজা চলে গেল ইস্ট বরোতে, যেখানে সে এক কামরার একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল। সেখানে গিয়ে ধূসর কুয়াশার ওপরে বসে সে ভবিষ্যৎ গণনা করা শুরু করল। সে নিশ্চিত হতে চাইল যে কেউ তাকে অনুসরণ করছে কিনা। নিজের মনকে শান্ত করার পর চারদিক পুরোপুরি অন্ধকার হওয়ার আগেই সে মিন্স্ক স্ট্রিটে পৌঁছাল। সেখানে গিয়ে দেখল তার মেইলবক্সে রাখা সব ধরনের পত্রিকার সাবস্ক্রিপশন গাদাগাদি করে পড়ে আছে। আজ বের হওয়ার সময় আমার খুব তাড়া ছিল, তাই এগুলো পড়ার একদমই সময় পাইনি। কোয়েলাং ক্লাবে আমি গুলি চালানোর অনুশীলনের পর বেশ ভালো একটা খাবার খেয়েছিলাম। তারপর একটু ঘুমিয়েও নিয়েছিলাম। এর পরপরই তালিম ডুমন্ট আমাকে তার সাথে কয়েকবার টেনিস খেলতে বাধ্য করেছিল। আমার খেলার হাত হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু আমার শারীরিক গঠন সেটা পুষিয়ে দিতে পারে। দরজা খুলে ভেতরে ঢোকার সময় সে মনে মনে এই কথাগুলো বিড়বিড় করল। তারপর সে গ্যাসের লকটা ঘুরিয়ে দিল। খবরের কাগজগুলো নিয়ে সে বসার ঘরে এলো। তারপর আরাম করে সোফায় বসল। দেয়ালের বাতিটা জ্বালিয়ে সে মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। ক্লাইন সবার প্রথমে ব্যাকলুন মর্নিং পোস্ট পত্রিকাটা হাতে নিল। সে সাথে সাথেই পাতা উল্টে 5 নম্বর পৃষ্ঠায় চলে গেল, আর সেখানে একটা বিজ্ঞাপন দেখতে পেল। এটা ছিল আর্নস্ট ফার্মের পণ্য কেনার একটা বিজ্ঞাপন। সেখানে দামগুলো লেখা ছিল এরকম: প্রতি লিটার ময়দা 7 পেন্স, মাখন 1 সলি, প্রতি পাউন্ড পশুর চর্বি 6 পেন্স, প্রতি পাউন্ড ক্রিম 1 সলি 3 পেন্স, আর প্রতি পাউন্ড মার্কুইস ব্ল্যাক টি 8 সলি। অন্যভাবে বলতে গেলে আগামীকাল রাত 8টায় ওই একই জায়গায় বিয়ন্ডারদের একটা জমায়েত হতে যাচ্ছে। দরজা খোলার সংকেত হল ঠিক এই ক্রমানুসারে 7 বার জোরে টোকা দিতে হবে, তারপর একবার আস্তে টোকা, তারপর 6 বার লম্বা বিরতি আর একবার ছোট বিরতি দিতে হবে। বাকি 3 এবং 8 সংখ্যাগুলোর কোনো অর্থ নেই। ক্লাইন এই বিজ্ঞাপনের আসল অর্থটা উদ্ধার করে ফেলল। সে সোফায় হেলান দিয়ে বসল। আগামীকাল রাতের ওই জমায়েতের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। সে সেখানে গিয়ে কিছু ফর্মুলা বিক্রি করতে চাইল, যাতে সে দেখতে পারে যে ওই টাকা দিয়ে সে দরকারি উপাদান বা জিনিসপত্র কিনতে পারে কি না।